বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। খবর দিনভর শুরু করছে। শুরুতেই গুরুত্বপূর্ণ বড় খবর। শুরু হয়ে গেল ডিটেক্ট ডিলিট ডিপোর্ট 3D মডেলের কাজ। ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কাজ শুরু পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। এই ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কাজ শুরু। ভোটবঙ্গে ইস্যু ছিল, বড় ইস্যু ছিল অনুপ্রবেশ, আর সেই অনুপ্রবেশ রুখতেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেল 3D মডেলের কাজ, 3Dর কাজ। কিভাবে এই ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কাজ হবে, কতটা তাৎপর্যপূর্ণ, কি করা হচ্ছে, পরবর্তী পদক্ষেপ কি, আরো ডিটেল জানার চেষ্টা করব, বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছে সরাসরি আমার সহকর্মী কৌশিক। কৌশিক, বিস্তারিত জানতে চাইবে যে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নিউজ 18 বাংলাতে এক্সক্লুসিভ সেই নোটিশ রাজ্য সরকারের, যেখানে সেই ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কাজ শুরু হয়ে গেল। কিভাবে কাজ এগোবে বিস্তারিত জানাও। একদমই ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কাজ শুরু। এই সেই রাজ্য সরকারের নির্দেশিকা, যেই নির্দেশিকায় পরিষ্কার বলা আছে সাবজেক্ট হিসাবে সেটিং আপ অফ হোল্ডিং সেন্টার্স ফর অ্যাপ্রিহেন্ডেড ফরেনার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য রিলিজড ফরেন প্রিজনার্স অ্যাওয়েটিং ডিপোর্টেশন। অর্থাৎ যেই সব অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের রাখা হবে হোল্ডিং সেন্টারে, এবং যাদের বাংলাদেশে বা মায়ানমারে পাঠানো হবে তাদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই হোল্ডিং সেন্টারগুলো হবে কোথায়? এই সংক্রান্ত নির্দেশিকা সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে। অর্থাৎ জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার, সেখানে অনুপ্রবেশকারীদের ধরে রাখা হবে এবং সেখান থেকেই পাঠানো হবে বাংলাদেশ এবং রোহিঙ্গাদের পাঠানো হবে মায়ানমারে। এই যে নির্দেশিকা, এটা কিন্তু কেন্দ্রীয় আইন মেনে করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা সেটাকেই কার্যকর করা হচ্ছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকাতে কি বলা হয়েছিল সেটাও একবার বলে দিই। অল স্টেট গভর্নমেন্টস অ্যাডমিনিস্ট্রেশন শ্যাল সেট আপ adequate holding centers in each district under the police of the state to detain illegal immigrants from Bangladesh and Myanmar. অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত জেলায় এই হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। বাংলাদেশ এবং মায়ানমার থেকে বেআইনিভাবে যারা এদেশে ঢুকেছে তাদের সেই হোল্ডিং সেন্টারে আটকে রাখার জন্য। সেই মতোই এই নির্দেশিকা মেনেই এবার রাজ্য সরকার এ রাজ্যে তৈরি করতে চলেছে হোল্ডিং সেন্টার জেলায় জেলায়। সঙ্গে থাকো কৌশিক। এই যে কথা বলছিলাম, সহকর্মী কৌশিক যেমনটা বললো, কিন্তু অনিরুদ্ধ আর এক প্রতিনিধি রয়েছে, তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে সীমান্তবর্তী এলাকার মানুষজন তারা কি বলছেন। অনিরুদ্ধ, সীমান্তবর্তী এলাকার মানুষজন কি বলছেন? রাজ্যে এবার শুরু হয়ে গেল ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কাজ, হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে জেলায় জেলায়। একদমই প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগা সীমান্ত এলাকা অনেকটাই রয়েছে, অর্থাৎ গাইঘাটা থেকে বাগদা পর্যন্ত প্রায় 68 কিলোমিটার সীমান্ত রয়েছে। এবং এই এলাকায় এই যে ডিটেক্ট ডিলিট এবং ডিপোর্ট, এই যে রাজ্য সরকারের নোটিশ, এই নোটিশের উপরে ভিত্তি করে স্থানীয় মানুষ কি বলছে, অর্থাৎ এই এলাকার মানুষের ক্ষেত্রে এই যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী এসেছেন তাদের যে হোল্ডিং সেন্টারে রাখা হবে, তার জন্য যে হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, এর ফলে এই এলাকার মানুষের কি সুবিধা হতে পারে, এলাকার মানুষ কি বলছে। আমার সঙ্গে রয়েছে কয়েকজন স্থানীয় বাসিন্দা যারা এই এলাকায় থাকেন। অর্থাৎ কি বলবেন এই যে 2014 থেকে 2024 সাল পর্যন্ত যারা এসেছেন মায়ানমার এবং বাংলাদেশ থেকে, তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, নোটিশ জারি হয়েছে, কি বলবেন এতে কি আপনাদের সুবিধা হবে? কি বলবেন? এটা সঠিক ভারত সরকারের সিদ্ধান্ত, এটা সঠিক সিদ্ধান্ত। কারণ বাংলাদেশ থেকে এবং মায়ানমার থেকে যে অনুপ্রবেশকারীরা যারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে তাদেরকে বেছে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়, সেটা আমাদের ক্ষেত্রে সেটা অনেক সুবিধা হবে। কারণ আমরা যারা পূর্ববঙ্গের থেকে উদ্বাস্তু হয়ে যারা এসেছিলাম, আমাদের যে প্রাপ্য অধিকার, সেই প্রাপ্য অধিকারগুলোকে এই অনুপ্রবেশকারীরা ভোগ দখল করছে। অতএব তাদেরকে যেমন ধরুন আমরা রেশনে আজকে আমরা যেটা যে সুযোগ সুবিধাটা পাই, আজকে যে ভাতাগুলো আমার গরিব মানুষ, আমার সম্প্রদায়ের মানুষগুলো যেগুলো পায়, এবং ইভেন সরকারি সমস্ত সুযোগ সুবিধাগুলো আজকে আমাদের নির্দিষ্ট পরিমাণ থেকে ওই অনুপ্রবেশকারীরা তারা আজকে জাল নথি তৈরি করে, জাল সমস্ত কিছু তৈরি করে তারা সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে যাচ্ছে। অতএব তাদেরকে যদি ওইখানে পাঠানো হয়
তাহলে আমরা যারা পূর্ববঙ্গের উদ্বাস্তু যারা আছি, যারা সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবো এবং ভারতবর্ষের সরকারের সমস্ত সুযোগ সুবিধা আমরা পাবো, এটা আমরা আশা করি। এই যে হোল্ডিং সেন্টারের কথা বলা হচ্ছে, এতে কি আপনারা খুশি? অবশ্যই খুশি, এবং এটা আরো আগে করা উচিত ছিল, এটা আরো আগে করা উচিত ছিল। আজকে ভারতবর্ষের সরকার যেটা করছে, এটা আমাদের এই পিছিয়ে পড়া সমাজের মানুষের, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের স্বার্থের অনুকূলে এটা করছে, এটা আমরা মনে করি। অতএব এই যে হোল্ডিং ক্যাম্প, এটা আরো 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 আগে চালু করা উচিত ছিল, যাতে আমাদের মতো এই তপশিলি সম্প্রদায়ের আমরা যে মানুষগুলো দীর্ঘদিন ধরে বঞ্চিত, সেই মানুষগুলো প্রাপ্য সুযোগ সুবিধা পাবো বলে আমরা আশা করি। একেবারেই অনিরুদ্ধ, সীমান্তবর্তী মানুষজন চাইছে যে হোল্ডিং সেন্টার হোক, সরকারের সুযোগ সুবিধা এই বিগত 15 বছর ধরে যারা নিয়ে এসেছে সেই অনুপ্রবেশকারীদের রুখতে হবে, এবং তার জন্যই রাজ্য বড় পদক্ষেপ, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, তার কাজ শুরু হয়ে গেল। সহকর্মী কৌশিক রয়েছে নিউজ রুম থেকে। কৌশিক, অনুপ্রবেশ একটা বড় ইস্যু, এবং আমরা জানি যে এই ভোটবঙ্গে আমরা দেখেছি শুধু বড় ইস্যু নয়, অন্যতম ইস্যু ছিল এই অনুপ্রবেশ। সেই জায়গা থেকে ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কাজ যেমন শুরু হলো, তুমি বলছিলে হোল্ডিং সেন্টার, কত বড় পদক্ষেপ, এই যে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করা হলো, কাদেরকে রাখা হবে, কিভাবে প্রসেস চলবে, বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ, এবারের ভোটে তো অন্যতম বড় ইস্যু অবশ্যই ছিল অনুপ্রবেশ। কারণ অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল বিজেপি দুই দলই সরব হয়েছে। তৃণমূল বারবার বোঝানোর চেষ্টা করেছে যে অনুপ্রবেশকারী রোখার দায়িত্ব হচ্ছে, অনুপ্রবেশকারীদের রোখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের। কারণ বর্ডার গার্ড দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তারা কি করছে? আমাদের দিকে কেন আঙুল তোলা হচ্ছে? তারা নিজেদের কাজটা ভালো করে করলেই অনুপ্রবেশ আটকানো যাবে। পাল্টা বিজেপি বলেছে তখন যে হ্যাঁ, বর্ডারের দায়িত্ব অবশ্যই বিএসএফের, কিন্তু বিএসএফকে যদি সেই দায়িত্ব পালন করতে হয় তাহলে তো তার একটা ন্যূনতম পরিকাঠামো দরকার, এবং সেই পরিকাঠামো তৈরিটা করতে হলে একটা কাঁটা তার দিতে হলেও তো একটা জমি দরকার। সেই কাঁটা তারটুকু দেওয়া যাচ্ছে না, কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না। এবং বিজেপি বারবার এই অভিযোগটা করেছে এই বলে যে এই যে জমি দেওয়া হচ্ছে না, এটা আসলে রাজনৈতিক কারণে, যাতে অনুপ্রবেশকারীরা এদেশে এসে পশ্চিমবঙ্গে আসে এবং তাদের তৃণমূল রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে, অর্থাৎ তাদের ভোটটা যাতে তৃণমূল নিতে পারে। সেই কারণেই তারা এইভাবে রাজ্যের সুরক্ষার কথাকে জলাঞ্জলি দিচ্ছে, সুরক্ষার ভাবনাকে। তারা দেশের সুরক্ষার ভাবনার কথা ভাবছে না, শুধু রাজনীতির কথা ভাবছে। এই ডামাডোলে, এই চাপানুতরের মধ্যে, এই মানে বাকযুদ্ধের মধ্যে আমাদের এবারের ভোট হয়েছে, এবং ভোটের ফলেই স্পষ্ট যে বিজেপির দিকে যেভাবে একটা গেরুয়া ঝড় এই পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে, তাতে এটা স্পষ্ট যে অনেকেই মনে করেন আমাদের রাজ্যের যে সীমান্ত সুরক্ষাটা একটা বড় জিনিস। এর সঙ্গে রাজনীতি বা এইগুলোকে মেলানো একেবারেই ঠিক নয়। সবার আগে সুরক্ষা, দেশের সুরক্ষা, রাজ্যের সুরক্ষা। এবং সেই মতোই বিজেপি বারবার যেই কথাগুলো বলেছে, আমাদের তোমার নিশ্চয়ই মনে আছে ভোটে এসে অমিত শাহ এটা বোঝানোর চেষ্টা করেছেন যে এই রাজ্য সরকার জমি না দেওয়ার কারণেই আমরা এই রাজ্যে, পশ্চিমবঙ্গে, যার সঙ্গে একাধিক দেশের সীমান্ত রয়েছে, সেখানে আমরা নিরাপত্তাকে নিশ্ছিদ্র করতে পারছি না। একেবারে একবার শুনিনি কৌশিক, সঙ্গে থাকো। এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন সীমান্ত সুরক্ষা বিএসএফ এর দায়িত্ব ঠিকই, কিন্তু তৃণমূল সরকার জমি দিচ্ছিল না। ভোটের আগে কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন। 5 मई को भाजपा की सरकार बनने के बाद हम पूरे बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर निकालने का काम करेंगे। ये ममता दीदी 600 एकड़ भूमि बीएसएफ को बाढ़ लगाने के लिए दे नहीं रही है। हमारी सरकार बनते ही 45 दिन में बाढ़ के लिए भूमि देने का काम भारतीय जनता पार्टी समाप्त कर देगी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথাও বলেছেন যে অনুপ্রবেশ অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। কি বলেছিলেন শুনবো। एक घुसपैठिया बंगाल से निकालना चाहिए या नहीं निकालना चाहिए? एक घुसपैठिया हमारे युवाओं की नौकरी खा रहा है, एक घुसपैठिया हमारे गरीबों का राशन खा रहा है। और दीदी और भाईपो, वोट बैंक के लिए एक घुसपैठिए को घुसाते हैं। मैं आज
जमालपुर वालों को वादा करता हूं 5 तारीख के बाद पूरे बंगाल से एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। নিউজ রুম থেকে রয়েছে সরাসরি সহকর্মী কৌশিক। কৌশিক, অনুপ্রবেশটা সত্যি একটা বড় ইস্যু, কিন্তু এই জায়গা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য দর্শকদের শোনালাম যে অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ। একদমই, এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের জন্য নয়, সারা বিশ্বেই কিন্তু অনুপ্রবেশ বিভিন্ন দেশে একটা বড় ইস্যু, এবং সেখানে বিশেষজ্ঞরা এটাই বলেন যে অনুপ্রবেশ কিন্তু অর্থনীতিকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এটা সেই কথাটাই অমিত শাহ বারবার এসে প্রচারে বলেছেন, এবং তুমি কিছুক্ষণ আগেই যেটা আমরা শোনালাম যে বনগাঁ থেকে সেখানকার সীমান্তবর্তী সেখানকার যারা বাসিন্দা তারাও এই একই কথা বলছে, এবং সেই কারণেই এই অনুপ্রবেশ রুখতে কিন্তু যে জিরো টলারেন্স, এটা কিন্তু বিজেপি সরকার এসেই এটা বুঝিয়ে দিয়েছে। তারা আগেই প্রচারের সময় বারবার বলেছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এই পদ্ধতিতেই তারা এগোবে। এবং পশ্চিমবঙ্গে তোমার নিশ্চয়ই মনে আছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যে মন্ত্রিসভার বৈঠকটি করেন, সেখানে তিনি বিএসএফের হাতে জমি তুলে দেন। বিএসএফ যাতে সীমান্তে কাঁটাতার দিতে পারে তার জন্য যে জমির দরকার, সেই জমি হস্তান্তরের প্রক্রিয়া প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়, জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে যায় সেদিন থেকে। তারপর থেকে বারবার শুভেন্দু অধিকারী বলেছেন, শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছেন যে এই ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই পথেই রাজ্য সরকার এগোবে, কারণ তাদের জিরো টলারেন্স, অনুপ্রবেশ কোনোভাবেই হওয়া যাবে না, অনুপ্রবেশকারী আটকাতেই হবে, এবং যারা ঢুকে আছেন তাদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠাতে হবে, কাউকে বাংলাদেশে, কাউকে মায়ানমারে। একেবারে সঙ্গে থাকো। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কাজ শুরু হবে, আর সেই যেমন কথা তেমন কাজ শুরু হলো বঙ্গে। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ভোটের পরও বারবার শোনা গিয়েছিল এই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের মন্ত্র। সিএ এর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। অতীতে বামফ্রন্টও একই কাজ করেছে। জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। দেখুন, দেশের নিরাপত্তার স্বার্থে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নয়। অনুপ্রবেশ রুখতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই নেওয়া হচ্ছে, যেমন কথা তেমন কাজ। কিন্তু বাংলা তো সীমান্তবর্তী রাজ্য, এটাও তো একটা দেশের কাছে বড় থ্রেট। সহকর্মী কৌশিক রয়েছে আমার কাছে, তাই না কৌশিক? একদমই, পশ্চিমবঙ্গের এই যে অনুপ্রবেশের ইস্যুটা, এই বারবার যে অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় অনুপ্রবেশকারীরা ঢোকেন, সেটা কিন্তু অবশ্য শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, দেশের জন্য বড় থ্রেট। কারণ এই যেই পদ্ধতিতে এই কাজটা হয় সেটা শুনলে চমকে যাওয়ার মতো। মানে এই ওপার থেকে যখন এপারে কারুর সঙ্গে কথা হলো যে আমি এবার ওপারে যাচ্ছি, অর্থাৎ বাংলায় ঢুকছি, পশ্চিমবঙ্গে ঢুকছি, ভারতে ঢুকছি, এটা কনফার্ম হওয়ার পর সঙ্গে সঙ্গে তার জন্য একটা নাকি আধার কার্ড হয়ে যায়, রেশন কার্ড হয়ে যায়। তারপর যেই বাংলাদেশ থেকে এলো তার আধার কার্ড তৈরি, রেশন কার্ড তৈরি, তারপর একে একে যাবতীয় নথি তৈরি হয়ে যায়। সব জাল, সব ভুয়ো।
হ্যাঁ, তার নাম এক, তার নাম বদলে যায়, তার বাবার নাম অন্য কারুর বাবার নাম হয়ে যায়, সেই নিয়ে তিনি দিব্যি কাজ করে যান। অনেকে আবার এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যান। আর যারা যারা অনেক আর মানে মনে করেন যে আমি পশ্চিমবঙ্গে কাজ করব না, আমি কাতারে গিয়ে কাজ করব বা অন্য কোনো দেশে গিয়ে কাজ করব, তারা নাকি পাসপোর্টও তৈরি করে ফেলেন। এই রকম অভিযোগও ভুরি ভুরি উঠেছে। সম্প্রতি আমরা এরকমই একটা অভিযোগের কথা জেনেছিলাম এবং কিভাবে সেই পদ্ধতিটা চলে সেটা আমরা দেখিয়েছিলাম। পিসিআরকে বলবো একবার দেখাতে। তৃণমূল নেতার বাড়ি থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদিন। অভিযোগ, কয়েক বছর আগে তাঁর সাহায্যে এক অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। শহীদুল গাজী নামে ওই অনুপ্রবেশকারী বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। অভিযুক্ত তৃণমূল নেতা নিজের বাবাকে অনুপ্রবেশকারীর বাবা সাজিয়ে অবৈধ ভোটার কার্ড সহ অন্য সরকারি নথি তৈরি করেন। তারপর থেকে ওই অনুপ্রবেশকারীর ঠিকানা তৃণমূল নেতার ভেড়ি। এলাকার মেয়েকে বিয়ে করে সংসারও পেতেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে শুক্রবার গভীর রাতে ওই অনুপ্রবেশকারীকে পাকড়াও করে হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা। ভোটার কার্ডটা করেছিল, আধার কার্ড আমি করেছিলাম, তখন তাহলে 1000 টাকা 1,500 টাকা দেবো। ভোটার কার্ড করতে গেলে কাউকে একজনকে বাবা সাজাতে হয়। বাবা কে আছে? গোলাম গাছ। টিএমসির যে মদতে বাংলাদেশি সাতক্ষীরা থেকে এক আসামি এসে এখানে ভোটার কার্ড করে, অবৈধ ভোটার কার্ড করে বাবা সেজে জয়নাল আবেদিনকে যে আগে বাংলাদেশকে প্রশ্রয় দিয়েছে, গ্রামবাসী সেটা জানতে পেরে তাদেরকে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ যথাযথ সমস্ত বাংলাদেশকে সবাইকে অ্যারেস্ট করেছে। 26-এর ভোট যুদ্ধে অনুপ্রবেশ ইস্যুতে বিজেপি আর তৃণমূলের তুমুল বাকযুদ্ধের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। তৃণমূল কখনো দাবি করেছে অনুপ্রবেশ নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে, কখনো আবার বলেছে অনুপ্রবেশকারী রোখার দায়িত্ব কেন্দ্রের, বিএসএফ এর। উল্টো দিকে বিজেপি নেতারা বারবার অভিযোগ করেছেন তৃণমূল নেতাদের মদতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ঢুকছে অনুপ্রবেশকারীরা। তারপর তৃণমূল নেতারাই অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিচ্ছে। এর জেরে সীমান্তবর্তী এলাকার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, প্রকৃত নাগরিকরা কাজ হারাচ্ছেন। এই অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। দেশ রাজ্যের সুরক্ষার কথা না ভেবে তারা শুধু ভোটে জেতার কথা ভাবছে। এই প্রচার যুদ্ধের পর ভোট যুদ্ধ, তারপর 4 মে ফল ঘোষণা। রাজ্যে ভয় আউট, ভরসাহীন। তৃণমূল নেতার বাড়ি থেকে বাংলাদেশকে বের করলেন গ্রামবাসীরাই। অনেকেরই অভিযোগ, গত কয়েক বছরে সীমান্ত পার করে বাংলায় অনুপ্রবেশের একটি রুট ম্যাপ তৈরি হয়ে গেছে। সীমান্ত পার করার আগে পশ্চিমবঙ্গে দালালদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের লোকজন। সেই দালালরা প্রথমে ওই অনুপ্রবেশকারীদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয়। সীমান্তরক্ষীর নজর এড়িয়ে ভারতে ঢোকার পর অনুপ্রবেশকারীদের নামে ভোটার কার্ড, প্যান কার্ডও তৈরি হয়ে যায়। সেই সব নথি নিয়ে তারা কেরল, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডার মতো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেখানে কাজ খুঁজে নেয়। এখানেই শেষ নয়, বহু অনুপ্রবেশকারী আবার ওমান, কাতারের মতো দেশে কাজ করতে যায়। তারা পাসপোর্টও তৈরি করে ফেলে। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে 100 বছর ধরে এদেশে বসবাস করছে এমন পরিবারের লোকজনের কাছে যে নথি নেই, সেই নথিও রয়েছে অনুপ্রবেশকারীদের হাতে, যদিও সবই অবৈধ, বেআইনি। এরকমই একজন শহীদুল গাজী, তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি। নিউজ 18 বাংলা। দিনের পর দিন, বছরের পর বছর ধরে এইভাবে অনুপ্রবেশকারীরা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এই বঙ্গে। সহকর্মী কৌশিক রয়েছে আমার সঙ্গে। কৌশিক, আমরা সীমান্তবর্তী এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছিলাম। আমাদের সহকর্মী, আরেক সহকর্মী প্রতিনিধি অনিরুদ্ধ বলছিল, তারা প্রত্যেকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন, সাধুবাদ জানাচ্ছেন যে এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে সত্যি নিঃসন্দেহে খুব ভালো পদক্ষেপ। এটা তাহলে বড় পদক্ষেপ এবার যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে, তাই তো? একদমই। আমি আরেকবার বলে রাখি যে রাজ্য সরকার যেটা করতে চলেছে, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এই পদ্ধতিতে এবার জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হবে, যাদের ফেরত পাঠানো হবে, ফেরত পাঠানোর আগে কিছুদিন হয়তো সেখানেই তাদের রাখা হবে। অর্থাৎ হোল্ডিং সেন্টারে আটকে রাখা হবে
অনুপ্রবেশকারীদের, যারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে এ রাজ্যে ঢুকেছেন, যারা মায়ানমার থেকে যেসব রোহিঙ্গারা বেআইনিভাবে দেশে ঢুকেছেন, তাদের ধরা হবে, ধরে হোল্ডিং সেন্টারে রেখে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এই রাজ্য সরকার এই কাজটা করতে চলেছে কেন্দ্রীয় আইন মেনে।